প্রিয় দর্শক, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে চীনের অবস্থান এখন বিশ্বের শীর্ষ দেশগুলোর শুরুর দিকে। গত 2 দশকে বেজিং তাদের সামরিক বাহিনীকে আধুনিকায়নের মাধ্যমে যে উচ্চতায় নিয়ে গেছে তা পুরো বিশ্বের ভূ রাজনৈতিক সমীকরণকে বদলে দিচ্ছে। বাংলাদেশের প্রতিরক্ষা খাতের দীর্ঘদিনের এবং বিশ্বস্ত অংশীদার চীন। আমাদের নৌবাহিনীর সাবমেরিন থেকে শুরু করে বিমান বাহিনীর ফাইটার জেট কিংবা সেনাবাহিনীর আধুনিক ট্যাঙ্ক, সবখানেই চীনের সরঞ্জামের বড় উপস্থিতি রয়েছে। চীনের এই ক্রমবর্ধমান সামরিক শক্তি দক্ষিণ এশিয়ায় কতটা প্রভাব ফেলছে, আর বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে চীনের সাথে কৌশলগত অংশীদারিত্ব আমাদের জন্য কতটা ফলপ্রসূ, এসব নিয়ে আজকের আমাদের বিশেষ আয়োজন। আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির বিশেষ আয়োজন চায়না ফোকাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহানশা রাসেল। আজকের আমাদের আলোচনার বিষয় চীনের সামরিক সক্ষমতা এবং বাংলাদেশের সঙ্গে সহযোগিতার রূপরেখা। আলোচনার জন্য যিনি আছেন স্টুডিওতে, পরিচয় করে দিই তার সঙ্গে। আমার সঙ্গে আছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান, অবসরপ্রাপ্ত। থ্যাংক ইউ জনাব আশরাফ, আপনাকে ধন্যবাদ। শুরুতেই আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, চীন যেইভাবে তাদের নৌবাহিনীকে বৃহত্তম নৌবাহিনীতে পরিণত করেছে, এটা কি মনে হয় যে চীন গ্লোবাল সুপার পাওয়ারের প্রস্তুতির প্রায় শেষ পর্যায়ে? আপনি কি মনে করেন? আমার মনে হয় আপনি একটু পিছিয়ে আছেন। চীনকে অলরেডি ধরা হচ্ছে 3টা সুপার পাওয়ার এখন। ইউএসএ তো ছিল আগে, রাশিয়া যেটা আপনার 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে একটু দুরবস্থার মধ্যে চলে গিয়েছিল, আবার তাদের অবস্থা উন্নত হয়েছে, এবং চীন এই দুইজনের সাথে যোগ হয়েছে। এখন তিনজনকে, এই 3 রাষ্ট্রকে সুপার পাওয়ার বলা হয়। সুতরাং পৌঁছানোর পর্যায়ে না, তারা পৌঁছে গেছে। এবং মানে চীনের একটা বৈশিষ্ট্য ছিল কি জানেন, যে তারা যতটুকু করতে পারে সেটা একটু কম প্রকাশ করে অন্যদেরকে একটু বিস্মিত করে দেওয়ার জন্যে তাদের অবস্থানটা পরে প্রকাশ করত। তো এর সাথে আরেকটা আপনাকে নিয়ে যাই, যে চীন যখন তার পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা করলো, তখন তাদের পরিকল্পনা ছিল যে প্রায় 10 বছর সময় নেবে তারা পারমাণবিক অস্ত্র তৈরির, কিন্তু তার অনেক আগে এটা করে ফেলেছে। এবং চীনের কিন্তু একটা প্রবণতা হচ্ছে, তারা যতটুকু অর্জন করেছে সেই মাত্রাটা প্রকাশ করে পরে, যাতে করে অন্যজন মানে মনে করেন আপনিও করছেন আমিও করছি, তাহলে তো আপনি যদি প্রতিযোগী হই তাহলে তো আপনার থেকে আমি আবার ওই লাইনে এগোবো। কিন্তু ওরা এই বিস্ময় অর্জন করার জন্যে, সক্ষমতা অর্জন করার জন্য একটা টাইম লাইন বলে, কিন্তু তার আগেই তারা সেই সক্ষমতা অর্জন করে ফেলে। এবং এই মুহূর্তে চীনের যে সক্ষমতাটা বিস্ময়কর, চিন্তাও করা যায় না। সুতরাং তাদের সক্ষমতা এই একটা অস্ত্র দিয়েই মোটামুটি একটা বোঝানো যায় যে তাদের সক্ষমতা কোন জায়গায় চলে গেছে। আমি দ্বিতীয় যে প্রশ্নটা করতে চাই, যে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ মডার্নাইজেশন 2035 এর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তার মূল স্তম্ভগুলো কি কি? আমি আপনাকে একটু তার আগে আরেকটা কথা বলি। নেপোলিয়ান একবার বলেছিলেন যে চীন সম্পর্কে, লেট দেম স্লিপ, ইফ দে ওয়েক আপ দি ওয়ার্ল্ড উইল ফিল সরি। এই কথাটা অর্থাৎ ওদের ঘুমাতে দাও, কারণ ব্রিটিশরা ওদেরকে তো আফিম খাওয়ায় ঘুম পাড়ায় দিয়েছিল। 1000 বছরের ইতিহাসকে মোটামুটি একটু ঘুম পাড়ানো জাতিতে পরিণত করেছিল। একটা সশস্ত্র বাহিনী উন্নয়ন এবং উন্নয়ন অব্যাহত রাখা এবং একটা এই বড় ধরনের দক্ষ সশস্ত্র বাহিনীকে মেনটেন করার জন্য প্রচুর আর্থিক সক্ষমতা দরকার। চীনের সেই আর্থিক সক্ষমতা হয়েছে। তার বিপরীতে এখন বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এখনও সামরিক সক্ষমতায় অনেক এগিয়ে, কিন্তু তারা তাদের যে ব্যয়, সেই ব্যয় মেটাতে তারা খুব হিমশিম খাচ্ছে। এবং এই বছরে বলা হচ্ছে তাদের বাজেট ঘাটতি $4 ট্রিলিয়ন পর্যন্ত হতে পারে। জনাব আশরাফ, আমরা আলোচনা করব। এই মুহূর্তে নিতে হচ্ছে একটি বিরতি। বিরতির পর আবারও আসবো আপনার কাছে। দর্শক, আপনারা দেখছেন আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন।
দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আজকে কথা বলছিলাম চীনের সামরিক সক্ষমতা এবং বাংলাদেশের সঙ্গে সহযোগিতার রূপরেখা নিয়ে। আমরা চলে যাচ্ছি আলোচনায়। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে চীনের উপর যে এতটা নির্ভরশীলতা, এইটার আসলে প্রধান কারণগুলো কি? শুধুই কি সুলভ মূল্য, নাকি কৌশলগত অংশীদারিত্বের ব্যাপারও আছে? এখানে কৌশলগত অংশীদারিত্বটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে সাশ্রয়ী একটা ব্যাপার আছে। আপনি মনে করেন এখন এই বাংলাদেশ GF-17 থান্ডারের GF-17-এর জন্য নেগোশিয়েট করছে, যেটা চীন এবং পাকিস্তান যৌথভাবে উৎপাদন করছে, এবং এই বিমান আপনার বিভিন্ন দেশেও আমদানি করছে। সৌদি আরবে তারা রপ্তানি করছে, নাইজেরিয়াতে রপ্তানি করেছে, আপনার মায়ানমারে করেছে। তো এখন এইটা যে আপনার রপ্তানি বাংলাদেশও এটা চিন্তা করছে। যেমন চীন ওই অ্যান্টিশিপ মিসাইল, হাইপারসনিক মিসাইলে অনেক এগিয়ে গেছে। সো এই নেভাল পাওয়ারগুলো তারা চিন্তা করছে ওরা কোনটা আছে, আমি এটা কিভাবে তাকে কাউন্টার করব। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আসেন। বাংলাদেশ ওই পর্যায়ে এখনো যায়নি এবং অদূর ভবিষ্যতে যাওয়ার সম্ভাবনা কম। তবে যেটা বাংলাদেশ করতে পারে আমার বিবেচনায়, সেটা হচ্ছে ওই আন্ডার ওয়াটার ড্রোন বা এই জাতীয় অস্ত্র সরঞ্জামাদি চীনের কাছ থেকে পেতে পারে। এখন বাংলাদেশের ভালো সুযোগ আছে চীনের আরও নিকটবর্তী হওয়ার, এবং সেটা আমাদের দরকার আছে। বিশেষ করে আমাদের ভারতের সাথে যে প্রতিদ্বন্দ্বিতা, এবং ভারতকে বিশ্বাস করা খুব কঠিন। আমরা সেই মুক্তিযুদ্ধের আবরণে ভারতকে বন্ধু বলতে থাকে, কিন্তু তারা যে কি কাজ করে সেটা আমাদের মানে বিবেচনা করার দরকার। আর তারা প্রতিদ্বন্দ্বী আমাদের, এটা বিশ্বাস করতে হবে। এবং প্রত্যেক দেশেরই প্রতিবেশীদের সাথে সবসময় বিভিন্ন বিষয়ে তাদের দ্বন্দ্ব হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ভারতের সাথে কোনো প্রতিবেশীর ভালো সম্পর্ক নেই। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেটা ভারতের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। ওই যে শিলিগুড়ি করিডোর, এতটুকু অল্প একটু জায়গা, 20 মাইল বা কোনো কোনো ন্যারো পয়েন্টে 20 মাইলের মতো বা আর একটু বেশি, তো ওইটা যদি কেটে দেয়, এবং চীনের সম্ভাবনা আছে ওটা কেটে দেওয়া। আপনি চিন্তা করে দেখেন যে ওই নেপাল এবং ভুটানের ওই পার থেকে তারা চাম্বি ভ্যালি, যেটা আগে পুরনো বিজনেস রুট ছিল, তো সেখান দিয়ে আসতে পারে। তো এখন বাংলাদেশ নেভাল পাওয়ারের জন্য অলরেডি নেভির সাথে বলে রাখি যে বাংলাদেশ সার্বিকভাবে আমাদের অস্ত্র সরঞ্জামাদির প্রায় 70% আপনার চীন থেকে আমদানি করে। সুতরাং তাদের সাথে আমাদের একটা অস্ত্র আমদানির একটা ভালো সম্পর্ক আছে। তো এর আগে আমাদের যে সরঞ্জামাদি ছিল F-7, কয়েকদিন আগে আপনার মাইলস্টোন স্কুলের একটা প্লেন ক্র্যাশ করছিল, মনে আছে? তো F-7 এয়ারক্রাফট ওটা। তো আমাদের অলরেডি ওই ধরনের অস্ত্রের সাথে আমাদের পরিচিতি আছে। সুতরাং নতুন একটা অস্ত্র আনলে কয়টা ঝামেলা হয় দেখেন। একটা হচ্ছে দামের একটা তারতম্য আছে, আরেকটা হচ্ছে মেনটেন্যান্সের জন্যে ওই একই সোর্স থেকে নিলে মেনটেন্যান্সটা নিশ্চিত হওয়া যায়। আপনাকে মানে আপনাকে চিন্তা করতে হবে, আপনি বিভিন্ন দেশ থেকে সবাই তো বিক্রি করার জন্য বসে আছে, কিন্তু আমাদের দেখতে হবে আমরা কিনবো, আমাদের উপযোগিতা বিবেচনা করব, এবং সেই সাথে আর্থিক বিষয়টা গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে এই আফটার সেল সার্ভিসটা, অর্থাৎ স্পেয়ার টেয়ার পাওয়ার জন্য আমাদের কী ধরনের সমস্যা হবে এবং কত রেটে পাবো। আপনাকে একটু গুরুত্বপূর্ণ তথ্য দিই। আমি আমার কুয়েতে ইউএন মিশনে থাকার সুবাদে আমি ওই যে আমেরিকান অনেক ইরাক যুদ্ধের পরে কুয়েতে আর্মি মডার্নাইজেশন শুরু করলো, তখন আমার খুব আগ্রহ ছিল তারা কি শর্তে দেয়। তা আমি লোকজনের সাথে কথা বলে যেটা বুঝলাম সেটা হচ্ছে, মনে করেন ট্যাঙ্কের দাম ধরে নেন যে আপনি $500 ধরে নেন, কিন্তু এটা 5 ইয়ার্স মেনটেন্যান্স একটা চুক্তি থাকে। আচ্ছা, তো সেটা অনেক বেশি। সুতরাং পার ইউনিট আপনার একটা ট্যাঙ্কের দাম কম পড়ছে, কিন্তু মেনটেন্যান্স বাবদ ওই যে সরবরাহকারী সে এটা তার লাভ করে যাচ্ছে। তো এটা পশ্চিমের দেশগুলো, আমেরিকা বা অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়, কিন্তু চীনের ক্ষেত্রে তুলনামূলকভাবে সাশ্রয়ী। পেশাদারিত্ব এবং কারিগরি দক্ষতা উন্নয়নে বাংলাদেশ এবং চীনের সামরিক বাহিনীর প্রশিক্ষণের বিনিময় কর্মসূচি কতটা কার্যকর, এবং এটাকে আসলে কিভাবে আরও বাড়ানো যেতে পারে? এটা আপনার চলমান আছে। তো ঘটনা হয়েছে যে আমাদের
এই বিগত সরকারের 15 বছর 8 মাসের বেশি সময় যারা ছিল, তারা এই সম্পর্কগুলোকে মানে আরও উত্তরোত্তর শক্ত করার পরিবর্তে বরং কিছুটা মানে প্রতিবেশীকে কিছুটা খুশি করার জন্যে এটা ওই মানে কোনো রকমে চলে এরকম। তো এখন প্রতিরক্ষা বা এই জিনিসগুলো হচ্ছে একদিনের বিষয় না, এটা ধারাবাহিক একটা উৎকর্ষতার ব্যাপার। দেখেন, আপনি যে অস্ত্র সরঞ্জামাদি কিনছেন, সেই অস্ত্র সরঞ্জামাদি যেন প্রতিপক্ষ তথ্য না পায়, আমরা সেই ব্যাপারে খুব একটি সজাগ কিন্তু না। এবং এটা চীনারা কিন্তু অনেক প্রশ্ন করেছে এটা নিয়ে। আচ্ছা। এবং তারা যেমন পাকিস্তানকে যে জিনিসটা দিয়ে তারা খুব নির্ভয়ে থাকে যে এটা যাবে না, এটা মানে প্রতিপক্ষতা ইন্ডিয়ার কাছে পাচার হবে না বা অন্য দেশের কাছে পাচার হবে না, এই ধরনের বিশ্বাস কিন্তু আমরা অর্জন করতে পারিনি। এটা হচ্ছে বাস্তবতা। শুনতে খারাপ লাগতে পারে, এটা হচ্ছে বাস্তবতা। সুতরাং অত্যাধুনিক কোনো সরঞ্জামাদি দেওয়ার ক্ষেত্রে মানে তারা বেশ চিন্তা করে এবং করবে। সেই জায়গায় আমাদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হবে। ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সাইবার সিকিউরিটি, স্পেস বেসড অ্যাসেটস ইত্যাদির ক্ষেত্রে বাংলাদেশের সামরিক বাহিনীর প্রস্তুতিতে চীন কিভাবে ভূমিকা রাখতে পারে বলে একজন সামরিক বিশ্লেষক হিসেবে আপনি মনে করেন? আচ্ছা শোনেন, আমরা আগে শুনে আসছি আর্মি, নেভি, এয়ারফোর্স, আমেরিকানরা মেরিন কোর যোগ করছে, সুতরাং 4টা হয়েছে, মানে যুদ্ধের মানে সশস্ত্র বাহিনীর 4টা আর্ম। চীন বলছে আরও কয়েকটা 3টা যোগ করছে। একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, সাইবার ওয়ারফেয়ার, আর হচ্ছে স্পেস বেসড অ্যাসেট। সুতরাং যুদ্ধের এই যে ভারত যে আপনার এই 2000 সালে যে হিমালয়ে যে স্ট্যান্ড অফ হলো লাদাখ অঞ্চলে, সেখানে তারা খুব হিমশিম খাচ্ছে, বিকজ চায়না তো এই 6টা ফ্রন্টে তাদের অগ্রগতি নিয়েছে। এবং এই 4টা ফ্রন্ট, আপনি সরি একটা কথা বলা খুব গুরুত্বপূর্ণ, কিছুদিন আগে রাশিয়া একটা স্পেস বেসড মোবাইল লঞ্চ করেছে। আচ্ছা। এটা হচ্ছে চারিদিকে ঘুরবে এবং যখন যে টার্গেটে মারার দরকার সেই টার্গেটে মারবে। তো এইটা, এই অস্ত্র আমার কাছে মনে হয় যে আমেরিকার আছে বলে জানি না, তবে এইটা তাদের জন্য একটা মারাত্মক হুমকি এবং সেটা নিউক্লিয়ার ওয়ারহেডও ক্যারি করতে পারে। তো বাংলাদেশের ওইটা করতে হলে মানে চীন আমার ব্যক্তিগত যতটুকু জানি বুঝি তার অনেক সাহায্য করতে চায়। এখন ওই সাহায্য আমরা কতটুকু নিতে পারবো বা নেওয়ার মানসিকতা আছে আমার এখানে কেন যেন মনে হয় অনেকে বেশি, আমরা তো একটু বেশি কথা বলার লোকের জাতি, তো সব কিছুতে খালি ওই ষড়যন্ত্র খুঁজি আর গন্ধ খুঁজি। এটা ঠিক, আসলে এটা আমাদের এক ধরনের দুর্বলতা, যে কারণে আমরা অনেক জায়গাগুলোতেই আসলে ভালো কাজগুলোতে, সিদ্ধান্তের জায়গাগুলোতে ঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এবং আরেকটা আমি বলি, আপনি কিছু মনে করবেন আমি কারোর প্রতি বায়াস নবে, আবার কোনো মানে ইয়ে নাই, আমার এই বামপন্থী ঘরানার মানুষগুলোর এত কথা বলে না, আর সেই বামপন্থা কিন্তু এখন নাই, কিন্তু তারা কথা বলার ক্ষেত্রে ওই দেশের সার্বভৌমত্ব চলে গেল, ওটা গেল এইরকম কথা বলে বলে বিভ্রান্তি তৈরি করে। আর একটা জিনিস হচ্ছে কি, আমরা জাতি হিসাবে কিন্তু খুব জিনিস বিশ্লেষণ করে কোনো কিছুর সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী আমরা নই। ওই কথাবার্তা বলতে বলতে যা হওয়ার হলো, এরকম একটা পর্যায়ে আসে। সো এই ধরনের উন্নতির জন্য আপনি এই জায়গায় প্রাসঙ্গিকভাবে আমি বলে রাখি, আপনি খেয়াল করে দেখছেন যে চীনার লোকজন কথা খুব কম বলে। আমি 1980 সালে দেং জিয়াওপিং আসার পরে তাদের অনেক লোক তারা বিভিন্ন উন্নত দেশে পাঠিয়েছে এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তে উন্নতি করার জন্য। আপনি অবাক হয়ে যাবেন যে হার্ভার্ড ইউনিভার্সিটি, আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি নাম্বার 1 ছিল, সেটা এখন 3 নম্বরে নেমে আসছে। চায়নাজ ইউনিভার্সিটি একটা আসছে 1 নম্বরে। এবং প্রথম এবং দ্বিতীয় দুটোই হচ্ছে চায়নার ইউনিভার্সিটি। শুধু তাই নয়, টপ র্যাঙ্কিং 10টার মধ্যে 8টাই চীনের বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, 7টা। হ্যাঁ, আবার কোনো ক্ষেত্রে আবার আরেকটা রিডিংয়ে বলছে যে 13টার মধ্যে 11টা হচ্ছে চীনের। সো আপনি বুঝতে পারছেন যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তারা কিভাবে বিনিয়োগ করছে। আমাদের কি এগুলো আছে? আমরা কি করছি? আপনি দেখেন এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কয়জন ছাত্র পড়ছে এবং পড়লেও গবেষণার কতটুকু
সুযোগ সুবিধা আছে বা সুযোগ সুবিধা তৈরি করছি, কথা বলার ফ্যাক্টরি তৈরি করছি। আসলে আমরা যেটা আমাদের দরকার, যে শিক্ষায় বিনিয়োগ দরকার, এবং এটা নিয়ে আমরা বরাবরই আলোচনা করি। যদিও আমরা আজকের আলোচনার প্রসঙ্গ সামরিক সক্ষমতা বা চীনের সঙ্গে কিভাবে বাংলাদেশের সামরিক সহযোগিতার রূপরেখা তৈরি করা যায়, আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীতে এখন কোন কোন জিনিসগুলো না হলেই না, আপনি কি মনে করেন? এটা এইভাবে বলা খুব মুশকিল, তবে আমি প্রযুক্তির সাথে, যেমন ড্রোনের ব্যাপারে আপনি এটা খুশি হবেন, আমাদের সম্ভবত যে আমাদের চীনের সাথে যৌথভাবে ড্রোন উৎপাদনের একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই লাইনে কাজ চলছে। তো ওটা যদি হয় সেটা আমাদের ভালো হবে, কারণ ওয়ারফেয়ারে ড্রোন একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে। সো আমাদেরকে নির্মোহভাবে আমাদের দেশের জানা প্রয়োজন, এবং সেটা মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রেখে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম পলিসি নিতে হবে। কারণ আমাদের প্রতিযোগী ওরা কিন্তু উন্নতি করছে অনেক ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রে তারা আগায় গেছে। আমাদের সময় আসলে এখন এই জায়গাটাতে নজর দেওয়া। জি জি, ধন্যবাদ জনাব আশরাফ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পরামর্শ দিয়েছেন। সময় শেষ হয়ে যাচ্ছে, আসলে কথা যদিও শেষ হওয়ার নয়, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবার কোনো এক পর্বে আপনার সঙ্গে এ নিয়ে বিশদ আলোচনা করব। আজকের মতো আপনাকে ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। প্রিয় দর্শক, প্রতিরক্ষা সক্ষমতা যে কোনো সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্বের রক্ষা কবচ। চীনের সাথে বাংলাদেশের এই সম্পর্ক কেবল ক্রেতা বিক্রেতার নয়, বরং এটি একটি গভীর কৌশলগত বন্ধন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।